যে গণতন্ত্রের লড়াই, সে গণতন্ত্র আমাদের মাঝ থেকে চলে গিয়েছে। একদলীয় শাসন এসেছে, মানুষের হত্যাকাণ্ড হয়েছে, দুর্ভিক্ষ এসেছে, মানুষের অধিকার, মৌলিক অধিকার নষ্ট হয়েছে, সংবাদপত্র চলে গিয়েছে। আসলে তো ৭১ দিয়ে আমাদের স্বাধীনতাটা একটা আমাদের যে জন্য জনযুদ্ধ, যে মুক্তিযুদ্ধটা ছিল, এটা মুক্তিযুদ্ধটা একটা পরবর্তীতে একটা দল এবং আর একটা বৃহৎ শক্তির কাছে আমরা জিম্মি হয়ে যাই। একটি দল ভারতের সাথে আঁতাত করে ক্ষমতায় আসতে চায়। আধিপত্যবাদের বিরুদ্ধে কিন্তু বর্তমানে যে দলগুলো আছে তারা সবাই মোটামুটি আধিপত্যবাদের বিরুদ্ধে, কিন্তু তারপরেও কিন্তু আমরা দুই ধরনের অবস্থান দেখি। যখন আসলে প্রজাতন্ত্র দিবসের শুভেচ্ছা জানাচ্ছেন, কিন্তু আবার তাদেরই একজন নেতা আবার বলছেন যে একটি দল ভারতের সাথে আঁতাত করে ক্ষমতায় আসতে চায়। এটা কি আসলে পরস্পর বিরোধী অবস্থান হয় কিনা? না, ধন্যবাদ, খুব চমৎকার একটা প্রশ্ন করেছেন। না, আমি আপনাকে যদি পাল্টা প্রশ্ন করি যে একটা দেশের সাথে আর একটা দেশের সম্পর্ক, এই সম্পর্কের মধ্যে তো খুবই এটা অবজেক্টিভ হতে হবে, তাই না? তো একটা রাজনৈতিক দল, প্রতিনিধিত্বশীল একটা রাজনৈতিক দল, এবং দুটো দলই যদি তারা কিন্তু আগামী দিনে বাংলাদেশের রাষ্ট্র পরিচালনার জন্য তারা এখন যুদ্ধে অবতীর্ণ, সুতরাং রাষ্ট্রাচার যেটা বলে কথা, সেখানে অবশ্যই প্রজাতন্ত্র দিবসে এতে আমি কোনো, এবং এটার সাথে ওটাকে মিলানোটাও ঠিক হবে না। মানে আধিপত্যবাদ, এটা তো আমাদের ভুলে গেলে চলবে না যে আমরা যেটা ৭১ নিয়ে যে কথাটা, ৭১ নিয়ে তো অনেক একাডেমিক বিশ্লেষণ আছে। তো এই স্বাধীনতা তো আমাদের পূর্ণতা দেয়নি, কারণ স্বাধীনতার পরে তো আমরা দেখেছি যে গণতন্ত্রের লড়াই, সে গণতন্ত্র আমাদের মাঝ থেকে চলে গিয়েছে। একদলীয় শাসন এসেছে, মানুষের হত্যাকাণ্ড হয়েছে, দুর্ভিক্ষ এসেছে, মানুষের অধিকার, মৌলিক অধিকার নষ্ট হয়েছে, সংবাদপত্র চলে গিয়েছে। আসলে তো ৭১ দিয়ে আমাদের স্বাধীনতাটা একটা আমাদের যে জন্য জনযুদ্ধ, যে মুক্তিযুদ্ধটা ছিল, এটা মুক্তিযুদ্ধটা একটা পরবর্তীতে একটা দল এবং আর একটা বৃহৎ শক্তির কাছে আমরা জিম্মি হয়ে যাই। এটা তো ইতিহাসের একেবারে খুব আকারটা, এবং বেহাত বিপ্লব বলে তো এটার গবেষণাও প্রকাশিত হয়েছে, তাই না? আহমদ ছফা এটা লিখেছেন, পরে সলিমুল্লাহ খান উনি বিশ্লেষণ করেছেন। সলিমুল্লাহ খানের একটা বইও আছে এটার বিষয়ে। এমনকি আমরা যে ৪৭ ধরি, প্রত্যেকটা আমাদের এই ইতিহাসের একটা অভিন্ন অংশটা হচ্ছে ৪৭, ৭১, ৯০। কোনো গণ অভ্যুত্থানই বা বিপ্লবগুলো আমরা কিন্তু সফল হয়নি। সেক্ষেত্রে ২৪টা আমাদের জন্য একটা খুবই খুবই তাৎপর্যপূর্ণ, এটা একটা রূপান্তর প্রক্রিয়া। কিন্তু আমি যে কথা বলতে চাচ্ছি, আমি এই দুটার মধ্যে মনে করি দুটো আলাদা বিষয়। অবশ্যই একটা রাজনৈতিক দল যদি তারা ক্ষমতায় আসে, সকল প্রতিবেশীর সাথে তাদের পররাষ্ট্র নীতিগতভাবে তারা একটা সুসম্পর্ক বজায় রাখবে এবং উইন উইন, নিজেদের স্বার্থ সমুন্নত রেখে। সুতরাং প্রজাতন্ত্র, আর একটা বিষয় হচ্ছে যে শুভেচ্ছা জ্ঞাপন তো একটা রাষ্ট্র মানে তার জনগণের প্রতিও একটা দলের দৃষ্টিভঙ্গি, সুতরাং এটা ঠিক আছে। আমি এই প্রসঙ্গে একটু দুদু ভাইয়ের দুটো বিষয় আমি অ্যাড্রেস করতে চাই। প্রথমত, আমি যেটা দেখতে চাই, আমি একজন রাজনীতিকে যেভাবে আমি পর্যবেক্ষণ করি, সেখানে আমি একটা জিনিস দেখতে চাই। উনি যেহেতু সরাসরি একটা রাজনৈতিক দলের খুবই শীর্ষস্থানীয় এবং নীতি নির্ধারণী পর্যায়ে আছেন, আমাদের প্রত্যাশা হচ্ছে, আচ্ছা, জামাত বিএনপির প্রধানত বিরোধটা কি ৭১ নিয়ে থাকবে বা চাঁদাবাজ নিয়ে থাকবে? এটা কি কোনো একাডেমিক ক্রিটিসিজম হতে পারে না? বিএনপি ৩১ দফা সংস্কার কর্মসূচি দিয়েছে, জামাত রিসেন্টলি পলিসি সামিট হয়েছে। বিএনপি কি জামাতের পলিসি সামিটের উপরে ক্রিটিক্যাল ডিসকাশন করতে পারে না, ক্রিটিসিজম করতে পারে না? জামাত কি ৩১ দফা সংস্কারের উপরে হতে পারে না? আমরা তো আমেরিকার যে ডিবেট দেখি, প্রেসিডেন্সিয়াল যে ডিবেটগুলো, আমরা কেন? এবং ৭১, আমি দুদু ভাইকে এখানে একটা জিনিস বলি যে দেখেন, এই যে ৭১-এর প্রসঙ্গ, ওনার আমিরের হত্যা বা ধর্ষণের যে ঘটনাগুলো, তার সাথে রক কাটার বিষয়গুলো, আমরা তো এগুলো জানি। এবং এই যে ৭১-এর যুদ্ধাপরাধের বিচারের মাধ্যমে তার ভিতর থেকে তো তার কি বেরিয়ে আসছে, কেমন বিচার হয়েছে, উনি নিজে তো এটার বিরুদ্ধে উনি কথা বলেছেন। উনি নিজে তো এই যুদ্ধ অপরাধের এই তামাশার এই বিচার ব্যবস্থার মাধ্যমে, এমনকি ওনাদের মহান নেত্রী, জাতীয় নেত্রী বেগম খালেদা জিয়া বারবার এটা বলেছেন, এটা বিচারের নামে তো রাজনীতিবিদদের এটা তো হত্যা করা হচ্ছে। সুতরাং এই জায়গাগুলোতে আমাদের রাজনীতিকে ফিরে নিয়ে যাওয়ার কোনো অর্থ হয় না। আমাদের একটা শুভ সূচনা হতে হবে এই রাজনৈতিক দলগুলোর মধ্যে, যারা দেশের মানুষকে ঐক্যবদ্ধ করবে। আমি শেষ বাক্যটা এটা করে দেই, যে সেটি হচ্ছে যে আমরা এখন একটা নতুন ইতিবাচক রাজনীতি আমরা দেখতে চাই।